কথিকা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আজ শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাস স্টপে কেউ নেই। আজ পাঠ করছি প্রথম পর্ব। ঘুম চোখে নিজের ঘর থেকে বেরোবার মুখে পাশের ঘরের পর্দাটা সাবধানে সরিয়ে রবি তার বাবাকে দেখতে পায়। খোলায় স্টেটসম্যানের আড়াল থেকে ধোঁয়া উঠছে, আর সামনে একটা ক্ষুদে টেবিলের উপর একজোড়া পায়ের পাশে একটা গরম কফির কাপ। ওই স্টেটসম্যান, পা আর কফির কাপ, ওই তার বাবা। রবি প্যান্টের পকেটে হাত ভরে রিভলভারটা বের করে আনল, সেটা তুলল, এক চোখ ছোট করে লক্ষ্য স্থির করল, তারপর টিপল ট্রিগার। ঢিসুং 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 3টে বুলেট ছুটে এলো চোখের নিমেষে। স্টেটসম্যানটা খসে পড়ে যায় প্রথমে। দামি স্প্রিংয়ের উপর দুর্ধর্ষ নরম ফোম রবারের গদির উপর ঢলে পড়ে যায় বাবা। গদির উপর দুলতে থাকে শরীর। বাবা চমৎকার একটা মৃত্যু চিৎকার দেয়, আহ আহ আহ। রবি হাসে একটু, রিভলভারটা আবার পকেটে ভরে দুপা এগোয়। তার বাবা দেবাশিস শুয়ে থেকেই তার দিকে চেয়ে বলে, শট শট। রবির ঘুমমাখা কচি মুখে চাপা রহস্যময় হাসি, বলে, নাইস অফ ইউ টেলিং দ্যাট। দেবাশিস উঠে বসে, চলন্ত সিগারেটটা ঠোঁটে নেয়, স্টেটসম্যানটা দিয়ে মুখ ঢাকার আগে বলে, প্রসিড টুয়ার্ডস দ্য বাথরুম ম্যান। ইয়া বলে রবি হাই তোলে, ডাকে, দিদি। অমনি অন্য পাশের ঘরের পর্দা সরিয়ে আধবুড়ি ঝি চাপার হাসি মুখ উঁকি দেয়, সোনা। দুহাত বাড়িয়ে রবি ঘুমন্ত গলায় বলে, কোল। চাপা তাকে কোলে নেয়। এই সকালের প্রথম বাথরুমে যাওয়াটা বড় অপছন্দ রবির। একটু সময় সে দিদির কোলে উঠে থাকে রোজ সকালে, কাঁধে মাথা রেখে হাই তোলে। চাপা কানে কানে বলে, আজ রবিবার। ছুটি। ইয়া। সোনাবাবু, আজ কোথায় কোথায় যাবে বাবার সঙ্গে? কচি মুখখানা একরকম সুস্বাদু হাসিতে ভরে যায় রবির। প্রকাণ্ড শার্সিওয়ালা চওড়া জানলার কাছে এসে চাপা পর্দা সরিয়ে দেয়। 7 তলার ওপর থেকে বিশাল কলকাতার দৃশ্য ছবির মতো জেগে ওঠে। নিচে একটা মস্ত পার্ক, পার্কের মাঝখানে পুকুর, চারধারে বাঁধানো রাস্তায় লোকজন হাঁটছে। ও ঘরে টেলিফোন বাজে, রিসিভার তুলে নেয়ার কিট শব্দ হয়, তারপর দেবাশিসের স্বর, হ্যালো। রবি বলে, ফোন। চাঁপা বলে, কার ফোন বলো তো? বাবার বন্ধু কেউ? না, মণিমার। রবি বলে। চাঁপার মুখখানা একটু গম্ভীর হয়ে যায়, বলে, এবার চলো, মুখখানা ধুয়ে নেবে। রবি হাই তোলে, বলে, কাল রাতের গল্পটা শেষ করনি। চাঁপা হাসে, বলবো, দাঁত মাজতে মাজতে। ও ঘর থেকে দেবাশিসের হাসির শব্দ আসে, বলে, আজই? না না, রবিবার শুধু রবির দিন, এদিনটা ওর সঙ্গেই কাটাই। আচ্ছা। রবি উৎকর্ণ হয়ে শোনে, বলে, ঠিক মামুনি। এখন চলো তো, চাপা বলে। বাথরুমে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে করতে হাই তোলে রবি। চাপা তার ছোট্ট ব্রাশে পেস্ট লাগাতে যাচ্ছিল। রবির আগে স্বরে বলে, না না, পেস্ট না। তবে কি দিয়ে মাজবে? তোমার কালো মাজনটা দিয়ে। ও তো ঝাল মাজন, পেস্ট মিষ্টি। না, পেস্ট বিচ্ছিরি, ফেনা হলে আমার বমি পায়। বাবা যদি টের পায় আমার মাজন দিয়ে মেজেছ, তাহলে রাগ করবে কিন্তু। টের পাবে কি করে? চুপচুপ করে মেজে দাও, আঙুল দিয়ে কিন্তু, ব্রাশ বিচ্ছিরি।
চাঁপার বুড়ো মুখখানা মায়ার হাসিতে ভরে ওঠে। সে রান্নাঘর থেকে তার সস্তা কালো মাজনের শিশি নিয়ে এসে দাঁত মেজে দিতে থাকে। রবি ভ্রুকুচকে বলে, গল্পটা বলবে না? হ্যাঁ হ্যাঁ, তারপর কতটা যেন বলেছিলাম সোনাবাবু? তোমার কিছু মনে থাকে না? শিবুচরণ রাত্রিবেলা একা মাছ ধরতে গিয়েছিল নৌকোয়। জাল টেনে তুলতেই দেখে মাছের সঙ্গে একটা কেউটে সাপ। হ্যাঁ হ্যাঁ, লালটেমের আলোয় জাল খুলতেই মাছের সঙ্গে একটা কেউটে সাপ বেরিয়ে এলো। ছোট্ট নৌকো, 4 হাতখানেক হবে। তার এধারে শিবুচরণ হাঁ করে দাঁড়িয়ে, মাঝখানে লালটেম জ্বলছে, ওধারে ফনা তুলে কাল কেউটে, আর খোলের মধ্যে জ্যান্ত মাছগুলো তখনও দাপাচ্ছে। চারধারে কালি ঢালা অন্ধকার, নিশুধ নিঝুম। মাঝগাঙে শিবুচরণের সে কি বিপদ! নড়তে চড়তে পারে না, ভয় বুদ্ধিভ্রংশ, হাতে পায়ে সার নেই। রবি প্রথম কুলকোচটা সেরে নিয়েই বলে, জলে ঝাঁপ দিল না কেন? চাঁপা একটু থেতিয়ে গিয়ে বড় বড় চোখ করে চায়। ঠিক তো সোনাবাবু, কি বুদ্ধি বাবা তোমার ওইটুকুন মাথায়! বলে চাঁপা রবির মুখ তোয়ালে দিয়ে মুছিয়ে কোলে তুলে নেয়। মাথাটা কাঁধে চেপে রেখে বলে, সোনাবাবুর মাথার মধ্যে বুদ্ধির বাসা, এমনটি আর দেখিনি। রবি মুখ টিপে অহংকারের হাসি হেসে মুখ লুকিয়ে বলে, তারপর বলো না। হ্যাঁ, তা শিবুচরণের হাতে পায়ে তো খিল ধরে গেছে, তখন কাঁপুনি উঠছে। ভাবছে এই মলুম, এই গেলুম আর বাপ ভাই ছানাপোনার মুখগুলো দেখতে পাবো না। কালসাপে খেলে আমাকে গো, কে কোথায় আছো মানুষজন, এসে পরাণটা রাখো। কিন্তু কোথায় কে? শীতের মাঝরাতে মাঝগাঙে জনমনীষী নেই। শিবুচরণ বুঝল যে মানুষজনকে ডাকা বৃথা, কেউ তার ডাক শুনতে পাবে না। তখন ভয়ের চোটে শিবু রামনাম করতে থাকে, কিন্তু সাপটা নড়ে না। শিবুর মনে হলো তাই তো রামনাম তো ভূতের মন্ত্র। তখন সে মা মনসাকে ডাকতে লাগলো। তাতে যেন আরও জোপে সাপটা এধার ওধার গোটা 2 ছোবল মারল। লালটেমটা মাঝখানে থাকতে রক্ষী, কিন্তু সে আর কতক্ষণ। শিবু বুঝে গেল মা মনসা কুপিত আছেন কোনো কারণে তার উপর। ডেকে কাজ হবে না, হিতে বিপরীত হয় যদি। তখন শিবুচরণ মনে করল গায়ের পুরুতমশাই বলেন বটে, বাপ পিতেমোর আত্মা, সোনাবাবু বর্ষ। চাঁপা ডাইনিং রুমে এনে চেয়ার টেবিলে বসায় রবিকে। রবি বিরক্ত হয়ে চাঁপাকে আঁকড়ে ধরে বলে, তুমি আগে বসো, আমি তোমার কোলে বসব। চাঁপা চারধারে চেয়ে কানে কানে বলে, আমি কি চেয়ারে বসতে পারি? বাবা দেখলে যে রাগ করবে। একটুও রাগ করবে না। বসো, কথা শোনো না কেন? বসছি বসছি বলে চাঁপা তাকে কোলে নিয়ে বসে। প্লেটে শেখা রুটি, মাখন, দুধের গেলাস রেখে যায় প্রীতম চাকর। রেখে সে বলে, রবিবাবু, কাল যখন সন্ধেবেলা আমি ঘুমোচ্ছিলাম, তখন কে আমার কানে জল ঢেলে পালিয়ে গেল শুনি? তুই ঘুমোস কেন সন্ধেবেলা? বাবা রাগ করে না? ও ঘুম নয়, চোখ বুজে তোমার জন্য একটা গল্প ভাবছিলাম, আর তুমি জল ঢেলে পালিয়ে গেলে। কানের মধ্যে এখনো জলটা কচকচ করছে। আজ বাবাকে যদি বলে না দিই। পকেট থেকে গম্ভীরভাবে রিভলভারটা বের করে রবি তুলেই ট্রিগার টেপে। ঢিসুং ঢিসুং ঢিসুং, আ আ আ বলে প্রীতম টাল খেয়ে পড়ে যেতে যেতে ঘর থেকে বেরিয়ে যায়। দুধের গ্লাসে চুমুক দিয়ে রবি বলে, তারপর বলো। চাঁপা অসহায়ভাবে বলে, কি যেন বলছিলাম? বড্ড ভুলে যাও তুমি। বুড়ো হচ্ছি না? বুড়ো হলে কি ভুলে যেতে হয়? চাঁপা তার গালে গালটা ছুঁয়েই সরিয়ে নেয় মুখ। বলে, বুড়ো পুরোতমশাই বলেন বাপ পিতেমোর আত্মারা সবসময় আমাদের নাকি চোখে চোখে রাখেন। এমনিতে কিছু করতে পারেন না, কিন্তু প্রাণ ভয়ে ডাকলে তারা এসে আপদ বিপদের আসান করে দিয়ে যান। শিবুচরণ তখন ডাকতে থাকে, ও মোর বাপ পিতেমো, তোমরা কে কোথায় আছো? দেখো সে তোমাদের আদরে শিবের দশাখানা।
নিশুত রাতে কে বা জানবে শিবেকে দংশেছে নিঘিন্নি জীব? কে ডাকবে ওঝাবদ্যি? শিবে যে যায় এইসব বিড়বিড় করে বলছে যখন, তখনই সাপটা হঠাৎ ঠিক মানুষের গলায় বলে, ওহে শিবুচরণ। ও ঘর থেকে পর্দাটা সরিয়ে দরজায় দাঁড়ায় দেবাশিস। একটু ভারী গলায় বলে, হারি আপ, হারি আপ। মুখ ফিরিয়ে হাসে রবি। চাপা জড়সড় হয়ে উঠে দাঁড়ায়, কোলে রবি। দৃশ্যটা দেখে একটু হাসে দেবাশিস, পর্দাটা ফেলে দেয়। ও ঘর থেকে তার গলা পাওয়া যায়, ড্রেস আপ ম্যান, ড্রেস আপ। ইয়া, উত্তর দেয় রবি। তারপর দুটো টোস্ট দু কামড় খেয়ে ফেলে দিয়ে বলে, দিদি তাড়াতাড়ি করো। কিছু খেলে না সোনাবাবু? আহ, খেতে ইচ্ছে করছে না যে। দুধটুকু তবে দু চুমুক দাদা আমার। ইস, কি যে যন্ত্রণা করো না। বলে রবি ঢকঢক করে দুধটা খায়। হাতের উল্টো পিঠে মুখ মুছে ছুটে পাশের ঘরে গিয়ে ডাকে, দিদি তাড়াতাড়ি। দেবাশিস ভিতর দিকের দরজা ভেজিয়ে দিল সাবধানে। রবি ও ঘরে পোশাক করছে। ঘড়িতে 8টা বাজে। তৃণা এখন নিশ্চয়ই ঘুম থেকে উঠেছে। ও একটু দেরিতে ওঠে। ওদের বাড়ির এখানকার দৃশ্যটা মনশ্চক্ষে দেখে নিল দেবাশিস। তৃণার বর শচীন এখন বাগানে। এমন ফুল পাগল গাছ উন্মাদ লোক কদাচিৎ দেখা যায়। কেবলমাত্র ওই গাছের জন্য, ফুলের জন্য হাজরার রোডের 7 কাঠার মতো জমি সোনার দাম পেয়েও বেচবে না। ওই 7 কাঠার কোনো দরকারই হয় না ওদের। বাড়ির চারধারে বিস্তর জমি, বাড়ি ছাড়িয়ে রাস্তা, রাস্তার ওপাশে ওই ফালতু জমিটায় তার বাগান। এতক্ষণে সেখানে গাছগাছালির মধ্যে জমে গেছে শচীন। তৃণার এক ছেলে, এক মেয়ে, মনু আর রেবা। মনু টেনিস শিখতে যায় রবিবারে। রেবার নাচ গানের ক্লাস থাকে। 8টা থেকে 8:15টার মধ্যে তৃণার চারধারে চাকর বাকর ছাড়া কেউ বড় একটা থাকে না। অবশ্য থাকলেও ক্ষতি নেই। সবাই জানে দেবাশিস আর তৃণার মধ্যে একটা প্লাস চিহ্ন আছে। এমনকি দেবাশিসের বউ চন্দনা আত্মহত্যা করেছিল না খুন হয়েছিল এ বিষয়ে সকলের সন্দেহ কাটেনি এখনও। পুলিশ অবশ্য কেস দিয়েছিল কোর্টে খুনের দায়ে দেবাশিসকে জড়িয়ে, তবে দুর্বল কেসটা টেকেনি। কিন্তু জনগণের মধ্যে এখনও সম্ভবত দেবাশিস আসামি। ডায়াল করার পর নির্ভুল রিংয়ের শব্দ হতে থাকে আর দেবাশিসের একটা দুটো হৃদস্পন্দন হারিয়ে যায়। শ্বাসের কেমন একটা কষ্ট হতে থাকে। হ্যালো, তৃণা বলে। দেব, বুঝেছি। কথা বলার অসুবিধে নেই তো? একটু আছে। ঘরে কেউ আছে নাকি? তাহলে 10 মিনিট পরে ফোন করব। তৃণা একটু হাসে, বলে, না না, ভয় নেই, এ সময় কেউ থাকে নাকি? একে রবিবার, তার উপরে বাদলা ছেড়ে কেমন শরতের রোদ উঠেছে। কেবল আমিই পড়ে আছি একা, কেউ নেই। কি করছিলে? টেলিফোনটা পাশে নিয়ে বসেছিলাম। হাতে খোলা জীবনানন্দের 7টি তারার তিমির, কিন্তু একটা কবিতাও পড়া হচ্ছিল না। দেবাশিস গলাটা সাফ করে নিয়ে বলে, কি করবে আজ? কি আর, বসে থাকবো। তুমি? আজকাল রবি ছুটির দিনগুলোয় চাপার কাছে থাকতে চায় না। বড় হচ্ছে তো, রক্তের টান টের পায়। শত হলেও তুমি বাপ। তুমি বেরোচ্ছ না? তৃণা একটু শ্বাস ছেড়ে বলে, জানোই তো, চারদিকে লোকনিন্দের কাটা বেড়া। একা বেরোলেই শচীন এমন একরকম কুটিল চোখে তাকায়। আজকাল বুড়ো বয়সে বড্ড শ্বাস পিশ্বাস হয়েছে। ছেলেমেয়েরাও পছন্দ করে না, তাই আটকে থাকি ঘরে। দূর, ওটা কোনো কথা হলো নাকি? তবে কথাটা কীরকম হলে মশাইয়ের পছন্দ? আমি বলি, তুমিও বেরিয়ে পড়ো, আমিও বেরিয়ে পড়ি। তারপর কোথাও মিট করব। তৃণা একটু চুপ করে থেকে বলে, দেব, রবি কিন্তু বড় হচ্ছে। কি করব? সাবধান হওয়া ভালো,
যা করো ছেলেকে সাক্ষী রেখে করো না। তিনু, তুমি কিন্তু এতটা গেরস্থ মেয়ে ছিলে না। দিন দিন কি হয়ে যাচ্ছ? বয়স হচ্ছে। ওসব আমি বুঝি না। গত 7 দিন তোমার সঙ্গে দেখা হয়নি। মিথ্যুক। কি বলছো? বলছি তুমি মিথ্যুক। ট্রিনা হাসে। কেন? পরশুদিনও তুমি সন্ধ্যের পর গাড়ি পার্ক করে রেখেছিলে রাস্তায়, যেখান থেকে আমার শোয়ার ঘরের জানলা দেখা যায়। বাঁ হাতে বুক চেপে ধরে দেবাশিস। শ্বাসকষ্ট, হৃদস্পন্দন হারিয়ে যায়। একটা, দুটো। গভীর একটা শ্বাস টানে সে। বুকে বাতাসের তুফান টেনে নেয়। দেবাশিস আস্তে করে বলে, কি করে বুঝলে যে আমি? তোমাকে যে আমি সবচেয়ে বেশি টের পাই। গাড়ির নাম্বার প্লেট দেখেছ? না, আবছা গাড়িটা দেখেছি। আর দেখেছি ড্রাইভিং সিটে একটা সিগারেট আর দুটো চোখ জ্বলছে। যা, আমি জানি দেব, সে তুমি ছাড়া আর কেউ নয়। দেবাশিস দাঁত টিপে চোখ বুজে লজ্জাটাকে চেপে ধরে মনের মধ্যে। গলার স্বর কেমন অন্য মানুষের মতো হয়ে যায়। সে বলে, তুমি ছাড়া আর তো কেউ জানে না। জানবে কি করে? ট্রিনা হাসে। তোমাকে যে না চেনে সে কি করে জানবে রাস্তায় কার গাড়ি দাঁড়িয়ে আছে, কে বসে আছে ড্রাইভিং সিটে একা ভূতের মতো? আমি ছাড়া এত মাথা ব্যথার কার? তুমি অনেকক্ষণ বড় জানলাটার কাছে দাঁড়িয়েছিলে, পিছনে ঘরের আলো, তাই তোমার মুখ দেখতে পাইনি। যদি জানতাম যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, তাহলে কি করতে? তাহলে তক্ষুনি রাস্তায় নেমে ছক্করবাজি নাচ নেচে নিতাম। দেব, বয়স বাড়ছে। দেবাশিস তৎক্ষণাৎ বলে, পাগলামিও। বুঝলাম, কিন্তু কেন? ওরকম কাঙালের মতো আমার বাড়ির পাশে থাকবার মতো কি আছে? তুমি নতুন তো নয়। দেবাশিস ঠিক উত্তরটা খুঁজে পায় না। রক্ত কলরোল তোলে, বুকে আছড়ে পড়ে অন্ধ জলোচ্ছ্বাস। সে বলে, তিনু, আমি বড় কাঙাল। ত্রিনা একটু শ্বাস ফেলে, কিছু বলে না। দেবাশিস বলে, শুনছ? কি? আমি বড় কাঙাল। কাঙাল কিনা জানি না, তবে বাঙাল বটে। তার মানে? বাঙাল মানে বোকা, বুঝেছ? তাই বা কেন? রবি কোথায়? তোমার এসব পাগলামির কথা তার কানে যাচ্ছে না তো? কানে গেলেই বা কি? ও বাচ্চা ছেলে, বুঝবে না। ত্রিনা একটা মৃদু হাসি হেসে বলে, তুমি বাচ্চাদের কিছু জানো না। ওরা সব আজকাল পাকা বিচ্ছু হয়ে যাচ্ছে। তাছাড়া বাচ্চারা কিন্তু সব টের পায়। দেবাশিস একটু হতাশার গলায় বলে, শোনো, রবির জন্য চিন্তার কিছু নেই। চিন্তা করে লাভও নেই। যদি টের পায় তো পাক। আগে বলো তোমার সঙ্গে দেখা হবে কি না। ত্রিনা মৃদুস্বরে বলে, কোথায়? তুমি যেখানে বলবে। আমার লজ্জা করে, তোমার সঙ্গে যে তোমার ছেলে থাকবে। ও তোমায় চেনে নাকি? এসব নতুন ডেভেলপমেন্ট তোমার কবে থেকে মনে হচ্ছে? রবি বড় হচ্ছে তাই ভয় পাই, বুঝতে শিখছে। ভয় পেও না, গাড়ি নিয়ে বেরুচ্ছি। ঘণ্টাখানেক চিড়িয়াখানা আর রেস্টুরেন্টে কাটাবো। দুপুরে আমার বোনের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ। অবশ্য একা রবিরই নিমন্ত্রণ। ওদের বাড়িতে যে আমি খুব জনপ্রিয় নই তা তো জানোই। রবিকে সেখানে পৌঁছে দিয়ে আমি ফ্রি। তার মানে 11টা কি 12টা হবে বেলা। আমি কি তোমার মতো স্বাধীন দেব? দুপুরে সকলের খাওয়ার সময় বাইরে থাকলে লোকে বলবে কি? তাহলে চিড়িয়াখানা বা রেস্টুরেন্টে এসো। তাহলে রবিকে চোখ আড়ানো যাবে না। উফ, তুমি যে কি গোলমাল পাকাও না। ট্রিনা হেসে বলে, আচ্ছা, না হয় দুপুরের প্রোগ্রামই থাকলো। কোথায় দেখা হবে? তুমি ফাঁড়ির কাছে বাস স্টপে থেকো। দেবাশিস চোখের কোণ দিয়ে দেখে রবি এসে দাঁড়িয়েছে পর্দা সরিয়ে দরজার চৌকাঠে। স্ট্রেচ লনের একটা হালকা নীল রঙের প্যান্ট আর দুধ সাদা একটা টি শার্ট পরনে। বুকের কাছে বাঁধারে মনোগ্রাম করা ওর নামের
আদ্য অক্ষর। মাথায় থোপা থোপা চুলের ঘুরলি, একটু হাসি ছিল মুখে, সেটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে এখন। তাহলে? দেবাশিস ফোনে বলে। আচ্ছা, ছাড়লাম। সো লং। ফোনটা রেখে দেয় সে। হাসিটা আর রবির মুখে নেই, মিলিয়ে গেছে। চেয়ে আছে বাবার দিকে, চোখে চোখ পড়তেই মুখটা সরিয়ে নিল। দেবাশিস ছেলের দিকে চেয়ে থাকে। বুকের মধ্যে ঝড় থেমেছে, ঢেউ কমে এলো, শুধু অবসাদ। টেনশনের পর এমনটা হয়, মুখে একটু সহজ হাসি ফুটিয়ে তোলা এখন বেশ শক্ত। টানাপোড়েন এখনও তো শেষ হয়নি। ট্রিনার সঙ্গে দুপুরে দেখা হবে ফাড়ির কাছের বাস স্টপে। তার স্নায়ুর ভিতরে এখন একটা তৃষ্ণার্ত উচাটন ভাব। দেখা হবে, পিপাসা বাড়বে, তবু এক সমুদ্রের তফাৎ থেকে যাবে সারা জীবন ট্রিনার সঙ্গে তার। রবি মুখ তুলতে দেবাশিস ক্লিষ্ট একরকম হাসি হাসে। রবি কিসব বোঝে, বুকের মধ্যে একটা ভয় আচমকা হৃদযন্ত্রকে চেপে ধরে তার। চতুর্ভঙ্গিতে দেবাশিস এক পা এগিয়ে হাত বাড়িয়ে বলে, দিস ইজ দেবাশিস দাশগুপ্ত। বাড়ানো হাতখানা রবি ধরে শেক হ্যান্ড করতে করতে বলে, দিস ইজ নবীন দাশগুপ্ত, প্লিজ টু মিট ইউ। রবির পিছনে চাপা দাঁড়িয়ে, পরিষ্কার শাড়ি পরেছে, চুল আঁচড়েছে। দেবাশিসের চোখ পড়তেই চোখ নামিয়ে ভারী নরম সুরে বলে, বাবা, আমি কি সোনাবাবুর সঙ্গে যাব? দেবাশিস অবাক হয়ে বলে, কোথায়? চাপা লাজুক গলায় বলে, সোনাবাবু ছাড়ছে না, কেবল সঙ্গে যেতে বলছে। রবি করুণ মুখভাব করে বলে, দিদি যাবে বাবা? দেবাশিস একটু ক্ষীণ হাসি হাসে, বলে, তোমার ইচ্ছে হলে যাবে, কিন্তু খাবে কোথায়? ওর তো নেমন্তন্ন নেই। চাপার মুখ একটা হাসির ছটায় আলো হয়ে যায়, বলে, আমি কিছু খাবো না, সকালে পান্তা খেয়ে নিয়েছি, সোনাবাবুর সঙ্গে সঙ্গে থাকবো, সেই আমার খাওয়া। দেবাশিস অন্যমনস্কভাবে মাথা নাড়ে, গাড়ির চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে দরজা খুলে লিফটের দিকে এগোয়। 2 প্রেম একরকম, পাপ আরেক রকম। কোনটা প্রেম কোনটা পাপ তা বোঝা যদিও মুশকিল, তবু কতগুলো লক্ষণ তৃণা জেনে গেছে। মনে মনে যখন সে দেবাশিসের কথা ভাবে, তখন তার শচীনের দিকে তাকাতে লজ্জা করে, ছেলে মেয়ের দিকে চাইতে পারে না, আর বুকের মধ্যে একরকম তীব্র শুষ্ক বাতাস বয়, গলা শুকোয়, জিভ শুকোয়, বিনা কারণে চারদিকে চোরা চোখে তাকিয়ে দেখে, নিজের ছায়াটাকেও কেমন ভয় ভয় করে। বাথরুম থেকে স্নান সেরে বেরোতে গিয়েই তৃণা ভারী চমকে ওঠে। কিছু না, বাইরের বেসিনে শচীন খুবই নিবিষ্টভাবে তার বাগানের মাটিমাখা হাত ধুচ্ছে। বেটেখাটো মানুষ, বছর 42 বয়স, বেশ শক্ত সমর্থ চেহারা, চোখে মুখে একটা কঠোর পুরুষালী সৌন্দর্য আছে। শচীন তার দিকে তাকিয়েও দেখেনি, তবু তৃণা বাথরুমের দরজার পাল্লাটা ধরে নিজেকে সামলে নিল। খোলা শরীরের উপর কেবল শাড়িটা কোনো রকমে জড়ানো, কেমন লজ্জা হলো তার। তাড়াতাড়ি ডান দিকের আঁচল টেনে শরীরের উদম অংশটুকু ঢেকে নিয়ে মুখ ফিরিয়ে দ্রুত ঘরে চলে এলো। ঘরটা তার একার, সম্পূর্ণ একার। একধারে মস্ত খাট, বইয়ের শেলফ খাটের নাগালের মধ্যেই, অন্যধারে ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রোব, একটা আলমারি, সবই দামি আসবাব। মস্ত বড় বড় দুটো জানলা দিয়ে সকালে শারদীয় রোদ এসে মেঝে ভাসিয়ে দিচ্ছে, উজ্জ্বলতা প্রখর। সাধারণ সায়া ব্লাউজ পরে নিল সে, শাড়িটা ঠিক করে পরল। ওয়ার্ড্রোব খুলে বাইরে বেরোনোর পোশাকি শাড়ি আর ম্যাচ করা ব্লাউজ বের করে পেতে রাখল বিছানায়। দূর থেকে একটু ঘাড় ফিরিয়ে ফিরিয়ে দেখে সেগুলো, তারপর আয়নার সামনে গিয়ে বসে। তার চেহারা ছিপছিপে, ফর্সা, মুখশ্রী হয়তো ভালোই, কিন্তু সবচেয়ে মারাত্মক তার মুখের সজীবতা। চোখ কথা কয়, চোখ হাসে, নাকের পাটা কেঁপে ওঠে অল্প আবেগে, ঠোঁট ভারী, গাল ভারী, সব মিলিয়ে তার বয়স সত্যিকারের তুলনায় অনেক কম দেখায়।
আবার বয়সের তলে তার কোথাও যে কোনো খাকতি নেই সেটাও বোঝা যায়। নিজেকে ভালোবাসে তৃণা, ভালোবাসার মতো বলেই মাঝে মাঝে সে নিজের প্রেমে পড়ে যায়। পাশের ঘরে শচীনের সাড়া পাওয়া যায়। সুরহীন একরকম গুনগুন শব্দ করে শচীন। গান নয়, অনেকটা গানের মতো। শচীনের ওই এক মুদ্রাদোষ। ওই সুরহীন গুনগুন শব্দ কি ওর একাকিত্বের? যদি তাই হয় তবু ওই একাকিত্বের জন্য তৃণা দায়ী নয়, দেবাশিসও নয়। একদা শচীনই ছিল তৃণার সর্বস্ব। কিন্তু শচীনের কে ছিল তৃণা? তৃণা তার ওই স্বরটা শোনে উৎকর্ণ হয়ে। দুঘরের মাঝখানের দরজা রাতে বন্ধ থাকে, দিনে মস্ত ভারী শাটিনের পর্দা ঝুলে থাকে। শচীন অবশ্য বেশিক্ষণ ঘরে থাকে না, যতক্ষণ থাকে ততক্ষণ ওই পর্দা থাকে অনড় হয়ে। কেউ কারো ঘরে যায় না। এ বাড়ির আরেক কোণে থাকে ছেলে মেয়েরা, তাদের সঙ্গেও হুটহাট দেখা হয় না, হলেও কথাবার্তা হয় বড্ড কম। একমাত্র খাওয়ার সময়ে তৃণা সামনে থাকে, সেও একরকম নীরব শোকসভার মতো। সবাই চুপচাপ খেয়ে যায়। তৃণার চোখে জল আসে, কিন্তু তাতে লাভ কি? চোখের জলের মতো শক্তিশালী অস্ত্র যখন ব্যর্থ হয় তখন মানুষের আর কিছু নেই, সে তখন থাকে না। যেমন তৃণা এ বাড়িতে নেই, এ সংসারে নেই। মৃত্যুর পর বাঁধানো ফটো যেমন ঘরের দেয়ালে, সেও তেমনি। তাই তৃণা দায়ী নয়। তৃণা ঘাড়ে গলায় পাউডারের নরম পাফ ছুঁয়ে নেয়, সিঁদুর দেয়, সামান্য ক্রিম দুহাতের তেলোয় মেখে মুখে ঘষে। এখন আর কিছু করার নেই। সারাদিন তার করার কিছু থাকেও না বড় একটা। যে লোকটা রান্না করে সে 2000 টাকা মাইনে পায়। তার অর্থ লোকটাকে শেখানোর কিছু নেই। যেসব চাকর বা ঝি ঘরদোর গুছিয়ে রাখে তারাও নিজেদের কাজ বোঝে। তৃণা শুধু ঘুরে ঘুরে একটু তদারক করে, কখনো নিজের হাতে কিছু রাঁধে। সে কারো মুখে তেমন রোচে না। তৃণাও রান্নাবান্না ভুলে গেছে, শুধু কবে কি কি রান্না হবে সেটা বলে দিয়ে আসে, তাই হয়। কেবল নিজের ঘরটাতে সে নিজে বইপত্র গোছায়, বিছানায় ঢাকনা দেয়, ওয়ার্ড্রোব সাজায়, ড্রেসিং টেবিলের রূপটানের জিনিস মনের মতো করে রাখে, কাগজপত্র ভিজিয়ে তা দিয়ে আয়না মোছে। এ ঘরে কেউ বড় একটা আসে না, এ তার নিজের ঘর। বড্ড ফাঁকা, বড্ড বড়। রাস্তার দিকে একটা ব্যালকনি আছে, সেখানে একা ভূতের মতো কখনো দাঁড়ায়। কবিতার বই, পত্রপত্রিকা, গল্প উপন্যাস আর ছবি আঁকার জল রং, মোটা কাগজ, তুলি, এই সবই তার সারাদিনের সঙ্গী। ইদানিং সে কবিতা লেখে, দু একটা কাগজে পাঠায়। সেসব কবিতা দুঃখ ভারাক্রান্ত, নিঃসঙ্গতা বোধে মন্থর, ব্যক্তিগত হা হুতাশে ভরা ভাব প্রবণতা। এখনও ছাপা হয়নি। একাধটা কবিতা ছাপা হলে মন্দ লাগত না তার। যেসব ছবি সে এঁকেছে তার অধিকাংশই প্রাকৃতিক দৃশ্যের ছবি। নারকেল গাছ, চাঁদ আর নদীতে নৌকো। এ ছবি আঁকা সবচেয়ে সোজা, তারপরই পাহাড়ের দৃশ্য। তৃণা আঁকতে তেমন শেখেনি, তুলি রঙের ব্যবহারও জানে না। ছবি জ্যাবরা হয়ে যায়, তবু আঁকে। ভাবে একটা এক্সিবিশন করবে নাকি একাডেমি বা বিড়লা মিউজিয়ামে। করে লাভ নেই অবশ্য, কেউ পাত্তা দেবে না। ছবি আঁকার মাথামুন্ডুই সে জানে না। তৃণা কলেজে ভালো ক্যারাম খেলত। বাড়িতে বিশাল 2 বোর্ড আছে। একা একা মাঝে মধ্যে গুটি সাজিয়ে টুকটাক স্ট্রাইকারে টোকা দিয়ে গুটি ফেলে সে, কিন্তু প্রতিদ্বন্দ্বী নেই বলে খেলার কোনো টেনশন থাকে না, ক্লান্তি লাগে। নিজের প্রতিপক্ষ হয়ে একবার কালো, আবার উল্টো দিকে গিয়ে নিজের হয়ে সাদা গুটি ফেলে কতক্ষণ পারা যায়। শচীন একটানা গুনগুন শব্দে কথাহীন সুরহীন একটা গান গেয়ে যাচ্ছে পাশের ঘরে। বনেদি বড় লোক, তাই নিজের হাতে প্রায় কিছুই করতে হয়নি তাকে, বাবাই করে গিয়েছেন। বাবার বিশাল সম্পত্তি 4 ভাই ভাগ করে নিয়েও বড়লোকই আছে। বাড়িটা শচীনের ভাগে পড়েছে। সিমেন্টের কারবার নিয়েছে বড় ভাই, ছোট 2 ভাই নিয়েছে একজন ওষুধের দোকান, অন্যজন ভালো কয়েকটা শেয়ার। শচীনরা 4 ভাই শিক্ষিত, সে নিজে ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করে বড় ফার্মে।
একবার নিজের পয়সায়, অন্যবার কোম্পানির খরচায় বিলেত ঘুরে এসেছে। পৃথিবীর সব দেশেও গেছে সে, চীন আর রাশিয়া ছাড়া। এমন মানুষ আর এমন ঘর পেলে কোন মেয়ে না বর্তে যায়? শক্ত সমর্থ এবং কিছুটা নিরাসক্ত শচীন ভালোবাসে ফুল, সুন্দর রং, ভালোবাসে চিন্তা ভাবনা, মানুষের প্রতি তার আগ্রহ আছে। তবু এইসব ছুটির দিনে বা অবসরে সে যখন বাগান করে, মন্থরভাবে নিজের ঘরে জার্নাল নাড়াচাড়া করে, যখন গুনগুন করে, তখন তাকে বড় নিষ্কর্মা মনে হয়। ছুটির দিনে তাই তৃণার বাড়িতে অসহ্য লাগে। একা একরকম, আর জন থাকা সত্ত্বেও একা আরেক রকম। বড় অদ্ভুত বাড়ি। সারা দিনেও একটা কিছু পড়ে না, ভাঙে না, দুধ উথলে পড়ে না, ডাল ধরে যায় না। সুশৃঙ্খলভাবে সব চলে। তৃণাকে কোনো প্রয়োজন হয় না কোথাও। একটা অ্যালসেশিয়ান আর একটা বুলডগ বক্সার কুকুর আছে। সে দুটোরও কোনো ডাক খোঁজ নেই। কেবল শচীনের বুড়ো কাকাতুয়াটা কথা বলে পাকা পাকা, কিন্তু সে হচ্ছে শেখানো বুলি, প্রাণ নেই। অর্থ না বুঝে পাখি বলে, তৃণা কাছে এসো, তৃণা, তৃণা কাছে এসো। পাখিটা বুড়ো হয়েছে, একদিন মরে যাবে। তখন তৃণাকে কাছে ডাকার কেউ থাকবে না। না, থাকবে দেবাশিস। ও একটা পাগল, এমনভাবে ডাকে যে দেশ শুদ্ধ, সমাজ শুদ্ধ লোক জেনে যায়। শচীন জানে, ছেলেমেয়েরাও জেনে গেছে। তৃণার বুকের ভেতরটা সবসময় কাঁপে, কখনো নিষিদ্ধ সম্পর্কের উত্তেজনায়, কখনো ভয়। শচীন কিংবা ছেলেমেয়েরা তাকে বেশ্যার অধিক মনে করে না। আর দেবাশিস, সে কি তাকে নষ্ট মেয়ে মানুষ ছাড়া আর কিছু ভাবে? কাকাতুয়াটা ডাকছে। কাছে গিয়ে একটু আদর করতে ইচ্ছে করে পাখিটাকে। মস্ত দাঁড়টা ঝোলানো আছে শচীনের ঘরের বারান্দায়। যেতে হলে ও ঘর দিয়ে যেতে হবে। শচীন না থাকলে যাওয়া যেত, কিন্তু ও ঘর থেকে সমানে সুরহীন গুনগুন শব্দটা আসছে। শচীনের চোখের সামনে নিজেকে নিয়ে গেলেই তার নষ্ট মেয়ে মানুষ বলে মনে হয় নিজেকে। এ বড় জ্বালা। ভদ্রলোক বলেই শচীন তাকে কিছু বলে না আজকাল। মাস ছয়েক আগে ধৈর্যহারা হয়ে একদিন চর্চাপর আর ছোড়ের ঘাত দিয়েছিল কয়েকটা। তারপর থেকেই হয়তো অনুতাপ এসে থাকবে। কিন্তু তৃণা ওকে জানাবে কি করে যে ওর হাতে সেই মার বড় সুখের স্মৃতি হয়ে আছে তৃণার কাছে আজও? কারণ তার বিবেক ও হৃদয় একটা শাস্তি সবসময় প্রত্যাশা করে। তৃণা তার পড়ার টেবিলের কাছে গিয়ে উপর করা বইটা তুলে পড়তে বসল। কবিতার বই, বহুবার পড়া, মুখস্থ হয়ে গেছে। তবু খোলা সনেটটার দিকে চেয়ে থাকে, কিন্তু মন দিতে পারে না। বইটা রেখে প্যাড আর কলম টেনে নেয়। কলম খুলে ঝুঁকে পড়ে। ধৈর্যহীন চঞ্চলতায় কলম উদ্যত করে নাড়ে। কিছু লিখতে পারে না। কয়েকটা রোগা লম্বা লোকের চেহারা এঁকে ফেলে। তারপর সারা কাগজটা জুড়ে হিজিবিজি আঁকতে আর লিখতে থাকে। কাগজটা নষ্ট করে দলা পাকিয়ে ফেলে দেয়। আবার হিজিবিজি করে পরের কাগজটাতে। কাকাতুয়াটা শচীনকে ডাকছে, শচীন, চোর এসেছে, শচীন, চোর এসেছে। শচীনের ঘর এখন নিস্তব্ধ, কেউ নেই। তৃণা উঠে শচীনের ঘরে উঁকি দেয়। গোছানো ঘর। বাপের আমলের বাড়িটা শচীন আবার নতুন করে একটু ভেঙে গড়ে নিয়েছে। নতুন করে তৈরি করার জন্যই ডাক পড়েছিল দেবাশিসের। সিভিল ড্রাফটসম্যান আর ইন্টেরিয়র ডেকোরেটর ইন্ডেকের ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর কথাটা বড্ড ভারী। ইন্ডেক এমন কিছু বড় কোম্পানি নয়। কলকাতায় ওরকম কোম্পানি শতাধিক আছে। তবু ইন্ডেকের কিছু সুনাম আছে। ইন্টেরিয়র ডেকোরেশন ছাড়াও ওরা ছোটোখাটো কনস্ট্রাকশন কিংবা রেনোভেশন করে, বাড়ির প্ল্যান করে দেয়। এত কিছু একসঙ্গে করে বলেই কাজ পায়। দেবাশিস দাশগুপ্ত একসময় আর্টিস্ট ছিল। কমার্শিয়াল লাইনে চমৎকার নাম করেছিল সে। কিন্তু উচ্চাশা বলবতী হওয়ায় সে কিছুদিন সিনেমার পরিচালনায় হাত লাগাল। সব শেষে ইন্টেরিয়র ডেকোরেশনে এসে মন লাগাতে পারল। আর্টিস্ট ছিল বলে এবং রং ও ডিজাইনের নিজস্ব চোখ আছে বলে
আর পূর্বতন গুডউইলের জন্য ওর দাঁড়াতে দেরি হয়নি। এখন চৌরঙ্গিতে অফিস করেছে। একজন সিভিল ইঞ্জিনিয়ার, 2 জন ড্রাফটসম্যান এবং আরও কয়েকজনকে মাইনে দিয়ে রেখেছে। একটি মেয়ে রিসেপশনিস্ট আছে। নিজস্ব চেম্বারটা এয়ার কন্ডিশন করা। নিজের কেনা ফ্ল্যাটে থাকে। একটা মরিস অক্সফোর্ড গাড়ি হাঁকায়। কিন্তু এ হচ্ছে আজকের দেবাশিস। পুরনো দেবাশিসকে এর মধ্যে খুঁজে পাওয়া ভার। এ বাড়ি রেনোভেট করতে দেবাশিস যেদিন এলো, বাইরে গাড়িটা দাঁড় করিয়ে চতুর্পায়ে শচীনের সঙ্গে ঘুরে ঘুরে দেখছিল বাড়িটা। চোখে উগ্র স্পৃহা, চলাফেরায় কেজো লোকের তাড়া। শচীন বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। কোথায় দেয়াল ভেঙে ব্যালকনি হবে, কোথায় মেঝের টালি পাল্টাতে হবে, কোথায় নতুন ঘর তুলতে হবে, আর কেমনভাবে সাজাতে হবে পুরনো বাড়িটাকে আধুনিক করে তুলতে। শচীনের সঙ্গের এই লম্বাপানা সুগঠন লোকটাকে অহংকারী তৃণা খুব হেলা ভরে এক আধ পলক দেখছে, লক্ষ্য করেনি। শচীনই তাকে ডাকে, তৃণা, তোমার যে কী সব প্ল্যান আছে তা দাশগুপ্তকে বুঝিয়ে দাও। চায়ের টেবিলে ওরা তখন বসেছে, মুখোমুখি দেবাশিস। তৃণা তার দিকে এক পলক তাকিয়েই মুখ নিচু করে প্যাডে একটা স্টাডি রুমের ছবি এঁকে দেখাতে যাচ্ছিল। দেবাশিস একটু ভোম্বলের মতো তাকিয়ে থেকে বলে, তৃণা না? তৃণা চমকে উঠেছিল। তাকিয়ে একটু কষ্টে চিনতে পেরেছিল দেবাশিসকে। ছেলেবেলার কথা, চিনতে তো কষ্ট হবেই। শচীন বলে, চেনেন নাকি? দেবাশিস বড় চোখে চেয়ে বলে, চেনা কঠিন বটে। তৃণার তো এতকাল বেঁচে থাকার কথাই নয়। যা ভুগত, ভেবেছিলাম মরে টরে গেছে বুঝি এতদিনে। বটে বলে শচীন হাসে। বটেই তো, দেবাশিস অবাক হয়ে বলে, আমাদের মফস্বল শহরে পাশাপাশি বাস ছিল। ও সব কিছু আমি জানি। ছেলেবেলায় দেখতুম ও হয় বিছানায় পড়ে আছে, না হলে বড়জোর বারান্দা কি উঠোন পর্যন্ত এসে হাঁ করে অন্য খেলুড়েদের খেলা দেখছে। কখনো আমাশা, কখনো টাইফয়েড, কখনো নিউমোনিয়ায় যায় যায় হয়ে যেত, আবার বেঁচেও থাকতো টিকটিক করে। আমরা যখন ও শহর ছেড়ে চলে আসি, তখন ও বোধহয় ম্যালেরিয়ায় ভুগছে। আমার মা প্রায়ই দুঃখ করে বলতো, মদনবাবুর মেজো মেয়েটা বাঁচলেই হয়। প্রথম পর্বের সমাপ্তি এখানেই।